প্রথমে এই অংশীদারি হিসাবের অঙ্কে প্রথমে রহিমের দেওয়া ছিল 60,000। 60,000-এর কত পার্সেন্ট? 10% ধরলে 6,000 হয়, কিন্তু পরে যে আবার নিয়ে এসছে কত? 10,000। তার 10% হারে 6 মাসের কত হবে? 500 হবে না? এটা যোগফল দেখানো আছে। কাজলের মূলধন 50,000, তার 10% 5,000। এইভাবে লিখে যোগফল বাইরে ঘরে দিবা। তারপরে এখন দেখো চলতি হিসাবের ওদের আরও টাকা পাওনা ছিল। রামের ছিল 30,000 টাকা পাওনা, তাই না? 30,000 টাকার উপরে 10% হারে সুদ দিতে হবে। এই জন্য চলতি হিসাবের সুদ যেহেতু দিতে হবে, এটা ব্যয়, এই জন্য সবারটা ডেবিটে আসছে। আর একটা জিনিস লক্ষ্য করো, চলতি হিসাবের উপরে অংশীদারগণের চলতি হিসাব লেখা আছে না? এই কথা দিয়ে বোঝায় যে চলতি হিসাবের এই সুদ আবার চলতি হিসাবে যাবে। এর আগের দিনের অঙ্কে যেমন প্রত্যেকটা ডাটার উপরে কি লেখা ছিল? মূলধন হিসাব। মূলধন হিসাব লেখা ছিল, মানে ওগুলো আবার পরবর্তীতে মূলধন হিসাবে যাচ্ছিল। আর এখানে চলতি হিসাব লেখার কারণে পরবর্তীতে আবার চলতি হিসাবে যাবে। এগুলো ডেবিটে আসার কারণ হচ্ছে যেহেতু পার্টনাররা টাকা পাবে, তার উপরে সুদ দিলে এটা ব্যয়, তাই না? ব্যয়ের কারণে ডেবিটে হচ্ছে। এইভাবে লিখে দেখতে হবে কোন দিকে বেশি। ক্রেডিট দিকে যোগফল করলা 60,440, এই যোগফলই সোজাসুজি লিখে এই যোগফল থেকে উপরের টাকাগুলো মাইনাস করলে হচ্ছে 31,440 টাকা। এটাই হচ্ছে ব্যয়, এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফা দেখো 3:2:1 আছে না? এই 3:2:1 অনুপাতে ভাগ করে দেওয়া হবে। 3:2:1 মানে কত দিয়ে ভাগ করবা? 6 দিয়ে ভাগ করবা, আর 3 দিয়ে গুণ করবা, তাহলে গ্রামের মুনাফার অংশ আসবে। এখন এখানে যেভাবে গুণ ভাগ করে দেখাইছে না, এইভাবে না দেখালেও চলে, তুমি ডাইরেক্ট 31,440 লিখতে পারো। এটা বইয়ের প্রথম দিকের অঙ্ক তো, এই জন্য এইভাবে দেখানো আছে। 31,440 ক্রেডিটের যোগফল থেকে ডেবিট বাদ দিলে আসবে। ক্রেডিটের যোগফল 60,440 আছে না? 60,440 থেকে ডেবিটের 18,500 আর 10,500 মাইনাস করলে কত হবে? দিয়ে বিয়োগ করলে আসবে 31,440। 31,440ই 3:2:1 অনুপাতে পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? কোনো প্রশ্ন এখানে এতে আবন্টনে? এখানে অঙ্কটা পুরো করা আছে, এটা সৃজনশীল সিস্টেমে দেখানো নাই, পুরো অঙ্ক করা আছে। সৃজনশীল সিস্টেমে কি হতে পারে, ক নাম্বারে জিজ্ঞেস করতে পারে উত্তোলনের সুদ নির্ণয় করো। তখন এই যে উত্তোলনের সুদ নির্ণয় করেছো না, এই জিনিসটাই দেখাবা। ক্লিয়ার? তারপরে ক্ষয়ে বলতে পারে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, তখন এই পুরো আবন্টন হিসাব করে দেখাতে হবে। তারপরে দেখো এখানে আগে মূলধন হিসাবে দেখছিলাম যে মূলধন হিসাবের মধ্যে সে যা যা পাচ্ছে সব কিছু যাচ্ছে, কিন্তু এখানে তা না। এটা চলতি হিসাবের অঙ্ক হওয়ার কারণে যখনই কোনো অঙ্কে বলবে চলতি হিসাব, তার মানে মূলধন হিসাবে শুধু মূলধন যাবে। মূলধন হিসাবে শুধু মূলধন এবং একজন অতিরিক্ত টাকা নিয়ে এসছে না, ওই টাকাটা যাচ্ছে। এটা লক্ষ্য করো।
আগের দিনের মূলধন হিসাবে লাভের অংশ, মূলধনের সুদ সব কিছু লিখেছ। আর এখানে মূলধন হিসাবে শুধু মূলধন লিখতে হচ্ছে কেন? কারণ এটা স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক। স্থায়ী মূলধন মানে যে